একটা গরিব দেশ থেকে এত সৎ এত যোগ্য একজন নেতা উঠে আসতে তারা আর আগে কখনো দেখেনি। বন্ধুগণ, তারই উত্তরসূরি আমরা আমরা সেই বিএনপি করি। কিন্তু সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাচার দলে পরিণত হই তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? গতকাল আমাদের বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে বুঝি আমরা সবাই না, এই দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের যে বাংলাদেশ হিসাবে তৈরি করবার জন্য একটি নতুন দল গঠন করেছিলেন। এই দলটির নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তার আগে তিনি একটা ফ্রন্ট তৈরি করেছিলেন। সেই ফ্রন্টে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যোগ দিয়েছিল এবং এদেরই একসাথে মতামতের ভিত্তিতে তিনি সেই নেতৃবৃন্দকে নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে তিনি নতুন দল বাংলাদেশকে তৈরি করবার জন্য বিএনপি বা বাংলা জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। আপনারা যারা পুরনো মানুষ অনেকে আমি দেখতে পাচ্ছি দূরে দূরে আছেন, তারা জানেন যে বিএনপি গঠন হওয়ার পরে বাংলাদেশে একটা নতুন একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। মানুষ 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন দেখেছে, যে লুটপাট দেখেছে, যে হত্যা দেখেছে, গণতন্ত্রকে হত্যা করা দেখেছে এবং সব শেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটি মাত্র দল বাকশাল তৈরি করেছিল। বন্ধুগণ, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো বাক স্বাধীনতা ছিল না, কেউ কথা বলতে পারত না এবং সমস্ত মানুষের যে ন্যূনতম যে মানবিক অধিকার, সেই মানবিক অধিকারগুলো শেখ মুজিবুর রহমান কেড়ে নিয়েছিলেন। এই কথা আমরা বলিনি, বলতে পারি না। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে সেইখান থেকে মুক্তি দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার কাজ শুরু করেছিলেন। আগে ছিল মাত্র একটা দল বাকশাল, আর উনি করলেন অনেক দল, বহু দল। সব দলগুলো তাদের মতামত প্রকাশ করবে, সব মানুষ তার মতামত প্রকাশ করবে, সেই স্বাধীনতা তার থাকবে, এটাই ছিল মূল উদ্দেশ্য। শুধু তাই নয়, একদিকে যেমন তিনি এই রাজনৈতিক কাঠামো পরিবর্তন করলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিলেন, অন্যদিকে তিনি অর্থনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনলেন, কৃষিতে আনলেন একটা বিপ্লবের সূচনা। যে বাংলাদেশে 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, সেই বাংলাদেশকে 75, 76, 77 সালে তিনি উদ্বৃত্ত ধান উৎপাদনের দেশে পরিণত করলেন এবং বাংলাদেশ থেকে ধান রপ্তানির ব্যবস্থা করলেন। বন্ধুগণ, প্রতিটি কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, সেই কলকারখানাগুলিকে খুলে দিয়ে 3 শিফটে কারখানা চালু করার ব্যবস্থা করলেন। তিনি গ্রাম থেকে গ্রামান্তরে পায়ে হেঁটে খাল খনন কর্মসূচি গ্রহণ করলেন। যে নদীগুলো, খালগুলো মজে গিয়েছিল, এই দাঁড়াও, স্লোগান পরে দিলে চলবে, সারাদিন শুধু স্লোগান দিলে রাজনীতি হবে না বাবা। শহীদ জিয়া করছে তা করতে হবে। কয়জন আজকে কোদাল ধরো, আমি দেখবো যে কয়জন আজকে এই পরিষ্কার করার জন্য নামছ ডোবায়।
শুধু মুখে কথা বললে আর চিৎকার করলে স্লোগান দিলে তালে দিলে হবে না। শহীদ জিয়া যা করেছে আমাদেরকে তাই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে করতে যা নির্দেশ দিচ্ছেন তা আমাদের করতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে, তাই না? তো তিনি যখন এই অর্থনীতির পরিবর্তন সূচনা করলেন, গার্মেন্টস আনলেন, পোশাক শিল্প, আপনাদের যে মিরপুর, মোহাম্মদপুর, টঙ্গী, আশুলিয়া, এই নারায়ণগঞ্জ সমস্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ মহিলা কাজ করে, তাই না? ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। কোথায় কাজ করে? গার্মেন্টস ফ্যাক্টরিতে। এরা বাংলাদেশে সবচেয়ে বেশি আয় আনে, বিদেশ থেকে ডলার, সেই ডলার নিয়ে আসে তারা, আর ওই ডলার দিয়ে আপনাদের উন্নয়ন হয়। আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি না, তেল, লবণ, এই সমস্ত জিনিসগুলো আমদানি হয়, আর ওখান থেকে টাকাটা দেওয়া হয়। আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, দুবাইতে, সৌদি আরবে, ওমানে, ইরানে, ইরাকে চাকরি করে টাকা পাঠায়, তাই না? সেই টাকা দিয়ে কিন্তু আমরা বাবুগিরি করি, ঠিক না? তো এইটা জিয়াউর রহমানের অবদান। এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান। তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন। ওই সময়ে শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছিল। বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষের লোক মারা যেতে শুরু করলো, তখন আমেরিকার আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন, বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, অর্থাৎ একটা তলাবিহীন ঝুড়ি। ও ঝুড়িতে যা রাখবা সব পড়ে যাবে, সব শুধু খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। আর ওদের নেতা শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন, যেদিকে তাকাই শুধু চাটার দল। মনে আছে আপনাদের? অর্থাৎ যারা দুর্নীতি করে টাকা পয়সা সব নিয়ে চলে যায়। তিনি বললেন, অনেক কম্বল আসছিল সেসব বিদেশ থেকে বাংলাদেশের জন্য, সব কম্বল আমেরিকার নেতারা চুরি করলো। তিনি বললেন, এত জনে এত কম্বল আসলো, আমার কম্বলটা কই? এই ছিল তখনকার বাংলাদেশ। বন্ধুগণ, সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে উপরে নিয়ে আসলেন। বিদেশে জিয়াউর রহমানকে ইরাক ইরান যুদ্ধ রাখছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘ। তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন, সেইখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য। তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত। একটা গরিব দেশ থেকে এত সৎ, এত যোগ্য একজন নেতা উঠে আসতে তারা আর আগে কখনো দেখেনি। বন্ধুগণ, তারই উত্তরসূরি আমরা। আমরা সেই বিএনপি করি, কিন্তু সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হই, তাহলে কি মানুষ আমাকে ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। ইনশাআল্লাহ বললে হবে না, কাজে দেখাতে হবে। আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি। আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী, তিনি 6 বছর জেল খেটেছেন, তার প্রতি নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে, তিনি কখনো মাথা নিচু করেন নাই। আপনারাও খুব কষ্ট করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 লোককে হত্যা করা হয়েছে, 1700 মানুষকে গুম করা হয়েছে, আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের অনেক বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না, পাড়া পাড়া বদল করে থাকতেন, তাই না? সেইখান থেকে আল্লাহর অশেষ রহমতে ছাত্রদের এবং আপনাদের একটা অসাধারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজকে মুক্ত হয়েছি হাসিনার হাত থেকে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই,
কিন্তু শয়তানি ছাড়ে নাই, ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন, সেই হাত একদম ভেঙে দিবেন। একটা কথা মনে রাখবেন, এই দেন 2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি, এইবার 24-এ। তারও আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো দানে দেওয়ায় নয়, তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব বন্ধুরা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। ওইখানে আমাদের কোনো আপোষ নাই। এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউনূসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করার, তাই না? প্রফেসর ইউনূস চেষ্টা করছেন দেশকে মোটামুটি ভাবে পরিচালনা করে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার। উনি তো আসছেন, ওনার তো কোনো রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই, দেশকে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে দিতে পারে, সবাই মিলে সেই চেষ্টাই করছেন। তার জন্য আমরা কিছু সংস্কার দিয়েছিলাম, 31 দফা। 31 দফা মনে আছে আপনাদের? সেই 31 দফায় যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে। আমাদের আগে একটা পার্লামেন্ট ছিল না, শুধু আপনার পার্লামেন্ট, জাতীয় সংসদ। এখন আমাদের হবে 2টা পার্লামেন্ট, অর্থাৎ নিচের হাউস একেবারে, এটাকে লোয়ার হাউস, মানুষের ভোটের সাথে নির্বাচিত হবে, আর একেবারে আপার হাউস, সেইখানে দেশের বরেণ্য মানুষ যারা, যোগ্য মানুষ যারা, যারা আমাদেরকে জ্ঞানে গুণে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা হবে। বন্ধুগণ, আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না, সব কিছু প্রধানমন্ত্রী করে ফেলত, হাসিনাই সব ছিল, তাই না? এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেব। আগে কি হতো, ওই সেক্রেটারিয়েট থেকে আইনমন্ত্রী বলতো যে ওরে জেলে দাও, অমনি জেলে দিয়ে দিল, ওরে রিমান্ডে দাও, ওরে রিমান্ডে দিয়ে দিল, ওরে ছাইড়ে দাও, ওরে ছাইড়ে দিল, তাই না? এখন আর ওইসব হবে না, আইন যেভাবে চলে, আইন যেভাবে আছে সেইভাবে চলবে, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বন্ধুগণ, এই যে আমাদের বন্ধুরা এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ওইদিকে আছে, এদিকে আছে, আগে তারা লিখতে পারতো না, বলতে পারতো না, দেখাতে পারতো না, এখন সব পারে। ইনশাআল্লাহ আমাদের গভর্নমেন্ট আসলে আরো বেশি পারবে, কারণ এটা সূচনা করেছিলাম আমরাই, তাই না? তো আজকে এই খাল খনন কর্মসূচিটা আমরা কেন আনলাম এখানে? খাল পরিষ্কার, এই জন্যে আমাদের র্যালি হওয়ার কথা ছিল। তো র্যালি হলে আপনার ওই রাস্তায় খুব বিরাট ভিড় হয়ে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, ঢাকা শহর বন্ধ হয়ে যায়, মা বোনদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। এই কথা চিন্তা করে আমাদের তারেক রহমান সাহেব বললেন যে এক কাজ করেন, ঢাকা শহরে 2টা যে অঞ্চল ইউনিট, এই 2 ইউনিটে 2টা খাল আপনারা বেছে নেন, যেটা আপনারা পরিষ্কার করবেন। সেইভাবে আমরা আপনাদের নেতাদেরকে বলেছি, তারা সেইভাবে আজকে এখানে আপনাদের পরিষ্কার করার জন্য